আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের সময়ের এই আয়োজনে ক্যামেরার সামনে বসে আমি যখন আপনাদের সাথে কথা বলছি, তখন কিন্তু বাংলাদেশের রাজনীতির আকাশে এক অভাবনীয় এবং একই সাথে এক ভয়ংকর কালো মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে। দেখুন, পৃথিবীর ইতিহাস কিন্তু বড়ই অদ্ভুত। যুগে, যুগে ক্ষমতার সিংহাসনে বসে শাসকরা কিন্তু ভেবেছেন আইনের একটা খসড়া কাগজে সই করে দিলেই বুঝি মানুষের হৃদয় থেকে কোনো একটা রাজনৈতিক আদর্শকে একদম চিরতরে মুছে ফেলা যায়। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন এবং বড়ই নির্মম। দেখুন, আজ বাংলাদেশের সংসদে ঠিক এমনই এক হঠকারী এবং ঐতিহাসিক ভুলের জন্ম হলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ সংসদে সেই বহুল আলোচিত বিলটি পাশ হয়ে গেছে, যার মাধ্যমে এই স্বাধীন বাংলাদেশের স্থপতি যে দল, সেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করা হলো। আজকের এই পুরোটা সময় আমি শুধু আপনাদের সামনে বসে এই ঘটনাটির পেছনের রাজনীতি, এর আইনি ফাঁকফোকর এবং আগামী দিনে এই সিদ্ধান্ত কিভাবে বুমেরাং হয়ে যারা ক্ষমতায় আছেন তাদের দিকেই ফিরে আসবে, সেই বিশ্লেষণটা তুলে ধরার চেষ্টা করব। দেখুন সুপ্রিয় দর্শক, প্রথমে একটু আমাদেরকে পিছনে ফিরে তাকাতে হবে। আপনারা সবাই জানেন, গত ৫ই আগস্ট এক প্রবল রাজনৈতিক ঝড়ের মুখে একটা বড় ক্ষমতার পালাবদল ঘটেছে। শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই কিন্তু ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ এর এক ধারা ব্যবহার করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যেখানে আওয়ামী লীগ এবং তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলা হয়, যেটি আপনারা সবাই খুব ভালো করে অবগত। কিন্তু সেই প্রজ্ঞাপনে মস্ত বড় একটা আইনি ফাঁক ছিল। নিষিদ্ধ তো করা হলো, কিন্তু কেউ যদি দলের নামে একটা মিছিল করে তার শাস্তি কি হবে, তা কিন্তু সেই প্রজ্ঞাপনে বলা ছিল না। বিষয়টা এমন দাঁড়িয়েছিল যে আপনি দরজায় তালা লাগিয়েছেন, কিন্তু তালার চাবি কোথায় তা আপনি নিজেও আসলে জানেন না। এরপর রাজনীতির নদীর জল অনেক গড়িয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘণ্টা বেজেছে এবং আপনারা জানেন এখন কিন্তু ক্ষমতার সিংহাসনে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। দেখুন, বাংলাদেশের সংবিধানে একটি চমৎকার এবং একই সাথে খুব কৌশলী নিয়ম আছে। অন্তর্বর্তীকালীন সরকারের করা কোনো অধ্যাদেশ যদি সংসদে বসার ৩০ দিনের মধ্যে অনুমোদন না পায়, তবে তা এমনিতেই বাতিল হয়ে যায়। এই যে সময়ের বাধ্যবাধকতা, এটা মাথায় রেখেই নতুন এই বিএনপি সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি কিন্তু গঠন করেছিল। আর আজ সেই কমিটির সুপারিশেই পুরনো সেই ফাঁকফোকরওয়ালা অধ্যাদেশগুলো পুনরায় সংশোধন করে একেবারে নিচ্ছিদ্র কঠোর আইন হিসাবে বিলটি পাশ করা হলো। এখন থেকে আওয়ামী লীগের নামে একটা মিছিল করা, একটা ছেঁড়া পোস্টার লাগানো, এমনকি ভার্চুয়াল জগতে বা অনলাইনে একটা স্ট্যাটাস দিলেও তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এখন এই জায়গাটিতে এসে রাজনীতির একজন নিবিড় পর্যবেক্ষক হিসেবে আমার মনে যে প্রশ্নটি আসলে সবচেয়ে বড় হয়ে দেখা দিচ্ছে তা হলো, বিএনপি সরকার কি আসলেই এই বিলটি পাশ করে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন কিংবা শেষ করে দিল? নাকি তারা আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যে পথ, সেই পথটাকে অবিশ্বাস্য রকমের একদম সহজ করে দিল? দেখুন সুপ্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। ৫ই আগস্টের পর থেকে এতগুলো দিন পার হয়ে গেল। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু একেবারেই নীরব ছিলেন। তাদের তরফ থেকে বড় কোনো রাজনৈতিক কর্মসূচি কিংবা নতুন এই বিএনপি সরকারকে অস্থিতিশীল করার মতো কোনো ডিস্টার্ব কিন্তু আমরা কোনোভাবে রাজপথে দেখিনি।
অনেকেই হয়তো ভেবেছিলেন তারা হয়তোবা ভয় পেয়ে গেছে। কিন্তু না। রাজনীতিতে এই নীরবতার ভাষাও কিন্তু বুঝতে হয়। এই নীরবতা ছিল পরিস্থিতি পর্যবেক্ষণের এবং নতুন সরকারকে একটা ভালো সুযোগ করে দেয়ার। কিন্তু দর্শক, আজকের এই বিল পাশের মধ্য দিয়ে বিএনপি কিন্তু তাদের সেই পুরনো গণতান্ত্রিক মুখোশটি নিজেরাই খুলে ফেলল। যে বিএনপি নির্বাচনের আগে দিনের পর দিন গলা ফাটিয়ে বলেছে নির্বাহী আদেশে বা আইন করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা একেবারেই অগণতান্ত্রিক, অথচ আজ ক্ষমতায় বসে তারাই কিনা সংসদে বিল পাশ করে সেই কাজটিই করলো। এই যে রাজনৈতিক দ্বৈততা, এটা কিন্তু দেশের সাধারণ মানুষ খুব ভালোভাবেই দেখছে। আর এখানেই আওয়ামী লীগ পেয়ে গেল তাদের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার, যাকে আধুনিক রাজনীতির ভাষায় আমরা বলে থাকি ভিকটিম কার্ড। দেখুন, এখানে যখন গণতন্ত্রের কথা তুললামই, তখন একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বিএনপির উপর স্ট্রিম রুলার চলেছিল। এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং সত্য। আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন এখন যা করা হয়েছে, বিএনপি তার থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এটাও কিন্তু বাস্তব এবং সত্য। বিএনপির প্রত্যেকটি জায়গায় খোঁজখবর নিয়ে দেখবেন, দেশের প্রত্যেকটি অঞ্চলে খোঁজখবর নিয়ে দেখবেন, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় বিএনপির উপর নামে বেনামে শত শত মামলা হয়েছে। তারা বিভিন্নভাবে হামলার শিকার হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মী বছরের পর বছর বাড়িতে রাতে ঘুমাতে পারেননি। তারা হয় কোনো খোলা মাঠে ঘুমিয়েছেন, না হয় কোনো নদীর পাড়ে ঘুমিয়েছেন, অথবা নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিয়ে ঘুমিয়েছেন, থেকেছেন। কিন্তু সেটা খুব একটা দীর্ঘস্থায়ী কিন্তু হয়নি। একটা নির্দিষ্ট সময়ের জন্য এরকমটা ঘটতো। এরপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত। সবাই নিজের এলাকায় ফিরে আসতেন এবং যার যে কাজ রয়েছে ব্যবসা-বাণিজ্য থেকে অন্যান্য বিষয়বস্তু কিংবা রাজনীতি, সেগুলো করার সুযোগ সুবিধা থাকতো। কিন্তু এত স্ট্রিম রুলার চালানোর পরেও আমরা দেখেছি আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী, সদ্য প্রয়াত মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু গণতন্ত্রের প্রতি কোনো আপোস করেননি। তিনি উনার লড়াই সংগ্রাম কিন্তু চালিয়ে গেছেন। কারা নির্যাতিত হওয়ার পরেও, গৃহবন্দী হওয়ার পরেও উনি কিন্তু কোনোভাবেই গণতন্ত্র নিয়ে কোনো আপোস করেননি। তিনি চেয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র বজায় থাকুক এবং উনার সেই গণতন্ত্রের ধারার মূল এবং প্রধান যে মোটো, সেই মোটো ছিল কোনো রাজনৈতিক দলকে কার্যক্রম কিংবা বিল পাশ করিয়ে আইনের মাধ্যমে নিষিদ্ধ না করা, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ রাখা। যার কারণে আপনারা জানেন যে প্রয়াত এই নেত্রীর একটি উপাধিও রয়েছে। সেই উপাধিটা হচ্ছে গণতন্ত্রের মা। এখন এই যে এমন একজন ব্যক্তিত্ব যিনি মারা গেছেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করব তিনি যেন সর্বোচ্চ সম্মানটুকু পান। উনাকে এত বড় একটা উপাধি দেওয়া হলো কিসের জন্য? এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। কিন্তু আজকে সেই গণতন্ত্র আদৌ কি সেই উপাধি পাওয়ার যে অবস্থান, সেই অবস্থানে এই দলটি রেখেছে? এই দলটি আদৌ কি গণতন্ত্রকে সুন্দরভাবে ফুটিয়ে বাংলাদেশে রেখেছে? এই প্রশ্নগুলো কিন্তু আমার নয়। এই প্রশ্নগুলো বাংলাদেশের যে সকল মানুষজন রয়েছেন, সেই সকল মানুষজনের। যে সকল রাজনৈতিক পর্যবেক্ষক রয়েছেন, যারা সুশীল নন, কিন্তু গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করেন। একটি সুন্দর রাজনৈতিক পরিবেশে বিশ্বাস করেন, তাদের সকলের প্রশ্ন। দেখুন সুপ্রিয় দর্শক, এই যে স্ট্রিম রুলার এর কথা যখন বললাম, তখন আরেকটি কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। সেটি হচ্ছে আওয়ামী লীগ যদি চাইতো তাহলে সেই সময় কিন্তু বিএনপিকে চিরতরে নিষিদ্ধ করে দিতে পারত। কিন্তু আওয়ামী লীগ
তাদেরকে কোনোভাবেই নিষিদ্ধ করেনি। বরঞ্চ নিষিদ্ধ করলে আওয়ামী লীগের ক্ষেত্রে তাদের উপর স্ট্রিম রুলার চালানো আরো সহজ হতো। যে আইন অনুযায়ী তারা নিষিদ্ধ, তারা রাজনীতি করবে, তারা কাজ করবে। তাদের উপর প্রশাসনিকভাবে প্রেশার ক্রিয়েট করা সহজ হবে। কিন্তু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু এই আরেকটি বৃহৎ রাজনৈতিক দলকে সেই সময় কখনোই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়নি অথবা নিষিদ্ধ করেনি। অথচ আমরা দেখেছি সেই সময় বিএনপি কি পরিমাণ আন্দোলন করেছে, কি পরিমাণ হরতাল দিয়েছে, কি পরিমাণ অবরোধ দিয়েছে। অনেক ধরনের আন্দোলন কর্মসূচি কিন্তু বিএনপি পালন করেছে। তবে আওয়ামী লীগ তাদেরকে রাজনৈতিকভাবে দমন করেছে। কিন্তু কোন আইন বা বিল পাস করে তাদের উপর নিষেধাজ্ঞা দেয়নি, তাদেরকে নিষিদ্ধ করেনি। এখন আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ করার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। সেটা হচ্ছে ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে গণহত্যা। দেখুন, এটা যে গণহত্যা এই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু ব্যাপক তর্ক-বিতর্ক রয়েছে। এবং সেই তর্ক-বিতর্ক যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, তখন কিন্তু একটি দল হিসাবে সম্পূর্ণ রাজনৈতিক কাঠামোকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। আপনি যারা সেই সময় আওয়ামী লীগের নীতি নির্ধারক ছিল, যারা এটিকে ধরে নিলাম গণহত্যা। তাহলে যারা এই গণহত্যার হুকুমদাতা ছিল, তারা যারা এই গণহত্যার সাথে শামিল ছিল, তাদেরকে আপনি নিষিদ্ধ করে দিন। তাদের উপর মামলা হামলা তাদেরকে যেভাবে পারেন শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু একটি সম্পূর্ণ রাজনৈতিক কাঠামোকে এই একটি তকমা দিয়ে কোনোভাবে কিন্তু নিষিদ্ধ করা যায় না। যদি তাই হতো তাইলে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল সেটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত গণহত্যাটা। এবং জাতিসংঘে এখনো এই গণহত্যা নিয়ে কিন্তু বিচার চাওয়া হয়। তাহলে সেই গণহত্যার জন্য কি আপনি বর্তমান সময়ে পাকিস্তানের যে জেনারেশন রয়েছে, আপনার আমার বয়সের পাকিস্তানে যে নাগরিক রয়েছে, তাদেরকে কি আপনি কখনো গণহত্যাকারী বলতে পারবেন? বা পাকিস্তান সম্পূর্ণ রাষ্ট্রটাকে বর্তমান সময়ে আপনি গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আপনার দেশের সাথে সকল ধরনের সম্পর্ক কি আপনি কূটনৈতিকভাবে বন্ধ করে দিতে পারবেন? পারবেন না। এভাবে যেমন আন্তর্জাতিক রাজনীতি চলে না, ঠিক একইভাবে এভাবে অভ্যন্তরীণ রাজনীতিতেও কোনো অগ্রগতি হয় না। এবং আমি মনে করি এটি একটি গণতান্ত্রিক দেশের জন্য সম্পূর্ণ রকমের একটি ভুল সিদ্ধান্ত। এখন এই ভুল সিদ্ধান্তের জন্য যে ভিকটিম কার্ড আওয়ামী লীগ এবার পেল, সেই ভিকটিম কার্ড থেকে আসলে আওয়ামী লীগ কি ফায়দা নিতে পারে? আমার মনে হয় সেই বিষয়টি একটু তলিয়ে বা খতিয়ে দেখা উচিত। দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ এখন খুব সহজেই মানুষের কাছে গিয়ে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গিয়ে বুক ফুলিয়ে কিন্তু বলতে পারবে। দেখুন, আমরা এতগুলো দিন সম্পূর্ণ নীরব ছিলাম। দেশের স্বার্থে নতুন সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা তাদেরকে রাষ্ট্র পরিচালনায় বিন্দুমাত্র ডিস্টার্ব করিনি। আর এর প্রতিদান তারা আসলে কি দিল বা তারা কি করল? রাজনৈতিক ময়দানে আমাদের মোকাবেলা করার সৎসাহস না পেয়ে ক্ষমতার অপব্যবহার করে সংসদে বিল পাশ করে আমাদের চিরতরে নিষিদ্ধ করে দিল। এই যে বয়ান, এটা কিন্তু সাধারণ মানুষের মনে একটা প্রবল সহানুভূতির জন্ম দেবে। আপনারা যদি উপমহাদেশের ইতিহাসের দিকে একটু তাকান, তাহলে দেখবেন ব্রিটিশরা যখনই কংগ্রেস বা মুসলিম লীগকে নিষিদ্ধ করেছে, অথবা আইয়ুব খান যখন রাজনৈতিক দলের উপর খড়গ নামিয়ে এনেছেন, তখন কিন্তু সেই দলগুলো মানুষের মনে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। দেখুন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক টান থাকে। আর যখন সেই নিষিদ্ধকরণের পেছনে প্রতিহিংসার গন্ধ থাকে, তখন মানুষ কিন্তু আবেগপ্রবণ হয়ে ওঠে। এই বিল পাশ হওয়ার ফলে আওয়ামী লীগের তৃণমূলের সেই সাধারণ কর্মী, যারা কিনা এতদিন হয়তো একটু হলেও দ্বিধায় ছিলেন, একটু ভয়ে চুপ করেছিলেন, তারা কিন্তু এখন বুঝে গেছেন যে দেয়ালে তাদের পিঠ একেবারে ঠেকে গেছে। তারা মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন তার ভেতর থেকে ভয়ের সংস্কৃতিটা দূর হয়ে যায়।
এই বিলটি তাদের সেই ভয়কে জয় করার এক প্রবল শক্তি জুগিয়ে দিল। তারা এখন কোনোভাবেই আর ঘরে বসে থাকবে না। সমস্ত ভয়ভীতি, সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে তারা রাজপথে নামবে এবং এই নামাটা কিন্তু নিছক একটা দলের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হবে না। তারা এখন অত্যন্ত যৌক্তিকভাবেই আন্দোলনের ডাক দিতে পারেন, যার নাম হবে গণতন্ত্র বাঁচানোর লড়াই। দেখুন সুপ্রিয় দর্শক, তারা দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করবেন একটি দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে যখন গায়ের জুড়ে মাঠের বাইরে রাখা হয়, তখন সেখানে কোনোভাবে গণতন্ত্র থাকে না। সেখানে জন্ম নেয় এক ভয়ঙ্কর ফেসিবাদ। তারা বলবেন, আমরা লড়াই করছি দেশের মানুষের ভোটাধিকার আর মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। এই গণতন্ত্র বাঁচানোর লড়াই, এই একটি মাত্র স্লোগান কিন্তু দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগকে এক নতুন এবং অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক বৈধতা এনে দেবে। দেখুন, ইতিহাসের অনেক কথাই বললাম। আরেকটি ছোট্ট ইতিহাস বা কিছুদিন পূর্বের অতীত আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। এই যে আমি সাবেক প্রধানমন্ত্রী, আমাদের সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে গণতন্ত্রের কিছু কথা বললাম। এখানে কিন্তু এই গণতন্ত্রের লড়াইটাই মুখ্য ছিল। যার কারণে জনগণের ভোটাধিকার, জনগণের এই গণতান্ত্রিক অধিকার, এগুলোই কিন্তু বিএনপি সবথেকে বড় ভিকটিম কার্ড হিসাবে তুলে ধরত। সেখান থেকে কিন্তু একটা সময় আমরা দেখেছি যে রাস্তাঘাটে আওয়ামী লীগের অভাব না থাকলেও প্রকৃত আওয়ামী লীগের অভাব ছিল। তখনকার সময়ে প্রাণ বাঁচানোর জন্য কিংবা নিজেদের ফায়দা, স্বার্থ যেটাই বলুন না কেন সেটা হাসিল করার জন্য আওয়ামী লীগের ট্যাগ নিজের পেছনে লাগিয়ে অনেকেই অনেক কিছু করেছেন। কিন্তু দিন শেষে সাধারণ জনগণ অথবা সেই আওয়ামী লীগের পেছনে থাকা ব্যক্তি কিন্তু একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সেই গণতন্ত্র হরণ করেছে এবং সেখান থেকে কিন্তু জনগণের মধ্যে ধীরে ধীরে এই বয়ানটি এত বেশি গভীরে গেঁথে গেছে যে জনগণ শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগকে ফেসিবাদী তকমা দিতে একদমই কিন্তু ভুল করেনি। এখন পর্যন্ত আওয়ামী লীগের পেছনে ফেসিস্ট বা ফেসিবাদী সেই কথাটা বারবার কিন্তু উঠে আসে, বারবার যুক্ত হয়। এর পেছনের মূল কারণটাই হচ্ছে জনগণ নিয়ে খেলাধুলা করা, জনগণের ভোটাধিকার হরণ করা, জনগণের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার তাদেরকে পালন করতে না দেয়া। কিন্তু আওয়ামী লীগের সেই ভুল থেকে জনগণ যতটা না কষ্ট পেয়েছে, বিএনপি কিন্তু বর্তমান সময়ে বা বর্তমান সংসদে বর্তমান সরকার যে কাজ করেছে, সেটা কিন্তু আওয়ামী লীগের ভুল থেকেও আরো দ্বিগুণ বেশি ভুল। কারণ আওয়ামী লীগ কিন্তু আমি আগেই বলেছি নিষিদ্ধ করেনি কাউকে কাগজ কলমে। বিএনপি কিন্তু বিল পাস করে নিষিদ্ধ করেছে। শুধু নিষিদ্ধ করেনি, শাস্তির ব্যবস্থাও রেখেছে। এখন ধীরে ধীরে এই যে আওয়ামী লীগ প্রচার করা শুরু করবে বা গণতন্ত্র বাঁচানোর লড়াই নিয়ে তারা মাঠে ময়দানে আনাচে কানাচে প্রচার প্রচারণা চালাবে, কথা বলবে। তখন কিন্তু মানুষের মনে কিছুটা হলেও আবেগ ধীরে ধীরে কাজ করা শুরু করবে। একদিকে দীর্ঘ ১.৫ বছরের নানা অশান্তি, অপরদিকে বর্তমান সময়ে সংকটমুখী বাংলাদেশ, একটা অস্থিতিশীল বাংলাদেশ। সবকিছুতে হাহাকার। খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জ্বালানি। জনগণ হিমশিম খাচ্ছে। তার উপর যদি দেশের রাজনৈতিক যে ধারাবাহিক নিয়ম, গণতান্ত্রিক পরিবেশ, সেটাতেও যদি এরকম বাধা বিপত্তি আসতে থাকে, তাহলে জনগণ কিন্তু কোনোভাবেই তাদের যে ক্ষোভ, তাদের যে আবেগ, সেটা কিন্তু ধরে রাখতে পারবে না। তাদের আবেগ কিন্তু আওয়ামী লীগের দিকেই ঝুঁকবে। আর এই জনগণের আবেগকে পুঁজি করে পৃথিবীর ইতিহাসে এমন বহু রাষ্ট্র, পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব, বহু প্রতিবিপ্লব এবং বহু যুদ্ধও কিন্তু সংঘটিত হয়েছে। আমাদের ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের পেছনেও কিন্তু জনগণের দেশপ্রেম এবং দেশের প্রতি আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ
একটি জায়গা ছিল। যার কারণে আজকে আমরা রক্তের উপর দাঁড়িয়ে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সুতরাং জনগণের এই আবেগ, জনগণের এই ক্ষোভ, জনগণের এই সেন্টিমেন্টকে কোনোভাবে কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই। যারাই এটাকে ছোট করে দেখেছে, তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিজেরাই অন্ধকার করেছে এবং ইতিহাসের আস্থা করে কোনো না কোনো এক সময় নিক্ষিপ্ত হয়েছে। আর বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতির যে কথা, সেই কথা আমি এখনকার সময় আর ভুলতে চাই না। সেটা হয়তোবা পরবর্তী কোনো আলোচনায় আমি যুক্ত করে দেব। পরিশেষে শুধু একটি কথাই বলতে চাই। রাষ্ট্র যখন আইন দিয়ে, পুলিশ দিয়ে মানুষের মন নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেই রাষ্ট্রের ভিত কিন্তু নড়ে যায়। বিএনপি সরকার হয়তোবা এখন ভাবছে আজকের এই বিল পাসের মাধ্যমে তারা তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে চিরতরে নিশ্চিহ্ন করে দিল। কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী যে দলের শেকড় এদেশের মাটিতে এত গভীরে গ্রথিত, তাকে উপড়ে ফেলার চেষ্টা করলে উল্টো যারা উপড়ে ফেলতে চায় তাদের হাতে রক্তাক্ত হয়। আজকের এই সিদ্ধান্ত আওয়ামী লীগকে ধ্বংস করার বদলে তাদের যেন নতুন করে প্রাণ সঞ্চার করল। রাজনীতির দাবা খেলায় এটি হয়তো কেবল একটি চাল মাত্র। কিন্তু এই চালটি আগামী দিনে বাংলাদেশের রাজনীতির মূল পুরোপুরি ঘুরিয়ে দেবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। গণতন্ত্র বাঁচানোর লড়াই এখন আর কোনো রাজনৈতিক স্লোগানও নয়। এটি এখন সময়ের দাবি হয়ে উঠতে অল্প মাত্র সময় নেবে এবং সেই দাবিতে যদি জনগণের সেই ভাবনা, চিন্তা, আবেগ যুক্ত হয়ে যায়, তাহলে এরকম নিষিদ্ধ আদেশ বা এরকম আইন পাশ করে এই রাজনৈতিক দলটাকে দমিয়ে রাখা কিন্তু সম্ভব হবে না। আগামীতে আমি দেখতে পাচ্ছি যদি এই ভিকটিম কার্ড কাজে লাগিয়ে আন্তর্জাতিক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেখানে যদি আওয়ামী লীগ সবকিছু উপেক্ষা করে মাঠে নামে, তাহলে দেশের রাজনীতির মধ্যে একটি বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, একটি গোলযোগ দেখা দিতে পারে। এবং বাংলাদেশে যতবারই বড় কোনো গোলযোগ ঘটেছে, তখন সেটার ফলাফল কিন্তু একটি বড় রদবদল হয়েছে অথবা একটি পট পরিবর্তন হয়েছে, কিংবা একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই নিষিদ্ধ আদেশের বিল পাস এবং শাস্তির যে সিস্টেম, এটি চালু করায় আমি মনে করি অল্প কিছুদিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতির মাঠে শক্তি নিয়ে ফিরে আসার একটি ছিদ্র কিংবা একটি দরজা খুলে দিল আমাদের এই বর্তমান সরকার কিংবা বিএনপি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে যতই আমরা কথা বলি না কেন বা গণতন্ত্র নিয়ে আমরা যতই কথা বলি না কেন, যারা আসলে ভিকটিম অর্থাৎ আওয়ামী লীগ, তারা এটি নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা করছে, তাদের এই ভিকটিম কার্ড প্লে করার সিস্টেমটা কিরকম হবে, আদৌ তারা এটিকে কিভাবে নিচ্ছে, এটি কিন্তু মুখ্য। আবার তাদের সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক শক্তি, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এগুলো যদি তাদের ঠিক না থাকে, তাহলে আমরা যতই পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করি না কেন, দিন শেষে তাদের অস্তিত্ব তাদেরকেই রক্ষা করতে হবে, তাদের অস্তিত্ব তাদেরকেই বাঁচাতে হবে। তবে সবশেষে একটি কথা বলি, শেষ করে দেব। সেটি হচ্ছে, আমরা দেশের জনগণ যারা আছি, তারা শান্তি চাই। আমরা কোনো ধরনের অশান্তি চাই না, কোনো ধরনের অস্থিতিশীলতা চাই না। নীতি নির্ধারক যারা আছেন, তারা যতই নীতি নির্ধারণ গ্রহণ করুন না কেন, দিন শেষে জনগণের কথা চিন্তা করতে হবে। দেশের মানুষের শান্তির কথা চিন্তা করতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যত মতামত রয়েছে, সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ আপনাদের প্রত্যেকটি মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।